Twisted Eagles. নমস্কার বন্ধুরা, টুইস্টেড ইকোজের অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা আমাদের নতুন চ্যানেল আর এইটা আমাদের প্রথম এপিসোড। শুরুতেই বন্ধুরা তোমাদের জানাই যে এই ঘটনা বলার আসরে এমন সব ভৌতিক ও অলৌকিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব যার অনেক ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। ঘটনাগুলো কারণ না কারণ মুখ থেকে আমরা শুনেছি, আর অনেক ক্ষেত্রে যার বা যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে সরাসরি তারাও আমাদের সাথে শেয়ার করেছে। তাই আজ আমরা বিশ্বাস ও অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে এই রোমাঞ্চকর ঘটনাগুলোকে যদি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য উপভোগ করি তাহলে ভালো হয়, কারণ এই সব ধরনের ঘটনাগুলোতে আমাদের ভালো লাগে, আমরা ভয় পেতে রোমাঞ্চিত হতে ভালোবাসি, তাই না? আজ আমি তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার দাদুর কাছ থেকে একাধিকবার শোনা এমন একটি ঘটনা যেটা শুনলে অদ্ভুত লেগেছে, গা ছমছম করেছে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। শুরুতেই বলি বন্ধুরা যে আমার মামাবাড়ি অধুনা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামটির নাম আমি এখন বলছি না, পরে কখনো সময় হলে বলবো। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে, যখন আমার দাদুর বয়স এই ধরো 25 কি 26। তখন সেই গ্রামে দাদুর এক অন্তরঙ্গ বন্ধুর সাথে ঘটেছিল এই অদ্ভুত ভয়াবহ ঘটনাটি। দেখো বন্ধুরা, শুরুতেই একটা কথা বলে রাখি যে আমি ঘটনাগুলো বলার সময় যারা চায় না তাদের নাম আমি এখানে বলি, তাদের নাম কিন্তু আমি রিভিল করব না। তাই এই ক্ষেত্রে দাদুর যে বন্ধুর সাথে অদ্ভুত ভয়াবহ ঘটনাটি ঘটেছিল তার নামটাও আমি এখানে নেব না। গল্পের সুবিধার্থে এখানে আমি একটি কাল্পনিক নাম দিলাম। ধরো সে ভদ্রলোকের নাম সুবিমল বাবু। এইবার সরাসরি ঘটনায় আসি, কি বলে? এই সুবিমল বাবু খুলনার ওই প্রত্যন্ত গ্রামের ছেলে হলেও তিনি কর্মসূত্রে থাকতেন খুলনার এক প্রপার শহরে, ও সেখান থেকেই তিনি চাকরি করতেন, সেখানেই থাকতেন। একটা কথা বলি, ওই যুগের ছেলে হলেও তিনি ভীষণভাবে ছিলেন আধুনিক মনস্ক একটি মানুষ, ভীষণ খুঁতখুঁতে একজন মানুষ ছিলেন তিনিও নিজে তার সমস্ত কাজ, ধরো রান্না বান্না, জামা কাপড় কাচা, স্ত্রী করা, সব কিছু তিনি নিজে হাতেই করতেন। এর বাইরেও তার চরিত্রের একটি ভীষণ অদ্ভুত দিক ছিল, যেটা কিন্তু বন্ধুরা তোমাদের না বললেই নয়, কারণ এর সাথে এই ঘটনার কিন্তু সরাসরি যোগাযোগ রয়েছে। সেটা কি জানো? তিনি ছিলেন ভীষণভাবে বিবাহ বিমুখ, অর্থাৎ তিনি বিয়ে করতেই চাইতেন না। সেই সময় ওই বয়সে তার বন্ধুদের সকলেরই প্রায় বিয়ে হয়ে গিয়েছিল। আজ থেকে অত বছর আগে তো 25-26 বছরের ছেলে বিয়ের উপযুক্ত, বিয়ে হয়েই যায়। এক্ষেত্রে আমার দাদু তখন বিবাহিতই ছিলেন। আর এই নিয়ে সুবিমল বাবুকে বন্ধুদের কাছে যথেষ্ট কটাক্ষের শিকার হতে হতো। আড়ালে তারা হাসাহাসি করতো তাকে নিয়ে, আর গ্রামে ফিরলে পাড়া প্রতিবেশী ও তার মায়ের হাত থেকেও কিন্তু তার রেহাই ছিল না। ঘরে ছিল তার বয়স্ক মা আর ছিলেন তার বিধবা পিসি। এছাড়া কিন্তু সুবিমল বাবু তেমন কেউ ছিল না, আর তিনিই ছিলেন তাদের দুজনের একমাত্র চোখের মণি। আর বিয়ের জন্য পিসি মায়ের এবং পাড়া প্রতিবেশী এবং মায়ের প্রচণ্ড পীড়াপিড়িতে তিনি অস্থির হয়ে উঠতেন, ওষ্ঠাগত প্রাণ ছিল তার। এই জন্য তিনি বাড়িতে কিন্তু ফিরতেই চাইতেন না। যখনই তারা খুব পীড়াপিড়ি করতো বিয়ের জন্যে, তখনই তিনি পালাতেন। কোথায় পালাতেন? তার কর্মস্থল খুলনা শহরে পালিয়ে যেতেন। এইভাবে তিনি বিয়ের ব্যাপারটাকে তিনি প্রায় এড়িয়েই চলছিলেন। কিন্তু বিধিবাম, কি হবে, যেটা হবার সেটা তো হবেই, ভাগ্যের লেখা কে খণ্ডাবে। এরপর গ্রামের বাড়িতে তার মা হঠাৎ করে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। ফলে সুবিমল বাবুকে খবর পাঠানো হয় বাড়ি ফিরতে হবে তাকে, এবং বাড়ি এসে দেখেন যে মা সত্যি শয্যাশায়ী। এবার বাড়ি ফেরার পর নতুনভাবে তার উপর চাপ সৃষ্টি হতে থাকে, কি, মা অসুস্থ, যে কোনো দিন বিপর্যয় ঘটতে পারে, তুমি বিয়ে করো। মাকে কে দেখবে? কারণ তার পিসিমারও যথেষ্ট বয়স হয়েছে, দুটো বৃদ্ধাকে নিয়ে তার সংসার, তিনি যদি পড়ে থাকেন সেই সুদূর শহরে, তাহলে এদিকে তাদের কে দেখবে? সকলে তাকে এই নিয়ে বোঝালো, পীড়াপিড়ি করলো। মা কান্নাকাটি করলেন যে বাবা এবার বিয়ে কর, আমাকে একটু আমার পুত্রবধূর
মানে মুখটা দেখা অন্তত। আমি তার মুখ না দেখে তো যেতে পারবো না, আমার আত্মার শান্তি হবে না। অবশেষে তিনি রাজি হন, বিয়েতে রাজি হন। কিন্তু তিনি একটি অদ্ভুত শর্ত রাখেন যে বারবার তিনি বিয়ের জন্য কিন্তু মেয়ে দেখতে পারবেন না। প্রথম দেখাতে যদি তার মেয়ে পছন্দ হয় তো তিনি বিয়ে করবেন, না হলে তিনি আর কোনোদিন বিয়েও করবেন না। এবং এই নিয়ে পরে কেউ তাকে আর কোনো জোর করতে পারবে না। এই ছিল তার সত্য। ব্যাস, রাজি হয়ে গেল সকলে তার এই সত্ত্বে। এবার পাত্রীর খোঁজও শুরু হয়ে গেল, কারণ সকলের মাথায় এটা কিন্তু রয়েছে যে প্রথম দেখাতে মেয়ে পছন্দ না হলে কিন্তু তিনি আর বিয়েও করবে না। আর সুবিমল বাবু নিজেও এটাই চেয়েছিলেন, নালে এই অদ্ভুত সত্য কেউ রাখে? তিনিও ভেবেছিলেন প্রথম দেখাতে কারই বা মেয়ে পছন্দ হয়, কাজেই তাকে আর বিয়ে করতে হবে না। একবার দেখে এসে বলবেন মেয়ে পছন্দ না, বিয়ে ক্যান্সেল, তাকে কেউ আর পিড়াপিড়ি করতে পারবে না। এটাই ছিল তার উদ্দেশ্য, তাই তিনি এই সত্যটা রেখেছিলেন। কিন্তু অবশেষে সুবিমল বাবুর মামা এই কথাটাকে মাথায় রাখলেন যে মেয়ে এমনই পছন্দ করতে হবে প্রথম দেখাতেই যাতে তার ভাগ্নের সেটি পছন্দ হয় এবং তিনি বিয়েতে রাজিও হন। এইভাবে তিনি মেয়ের সন্ধান করতে লাগলেন এবং মেয়ের সন্ধানও আনলেন। কোথা থেকে জানো? যশোরের একটা প্রত্যন্ত গ্রাম থেকে তিনি আনলেন একটি মেয়ের সন্ধান। শ্রাবণ মাসের একটি নির্দিষ্ট দিনে সুবিমল বাবু, আমার দাদু, সুবিমল বাবুর মামা এরা মেয়ে দেখতে গেলেন সেই যশোরের সেই গ্রাম। ভরা বর্ষা, চারিদিকে বৃষ্টিতে বৃষ্টিতে ছয়লাভ, জলে জলে চারিদিকে রাস্তাঘাট ভেসে গেছে, কাদা জল। তখনকার দিনে রাস্তাঘাটের অবস্থা এখনকার মতো এত ভালো ছিল না গো। গাড়ি ঘোড়ার সেরকম কোনো ব্যবস্থাই ছিল না, মানে যানবাহনের প্রচুর কষ্ট। এবং বর্ষার দিনে তো কথাই নেই। আর অত গ্রামগঞ্জে তখন এখনকার মতো এত সুবিধে ছিল না, যাতায়াতের খুবই কষ্ট ছিল। কিন্তু সব কিছু কাটিয়ে যে বাড়িতে মেয়ে দেখতে যাওয়ার কথা সেই বাড়িতে তারা যখন পৌঁছলেন তখন বিকেল গড়িয়ে সন্ধেও গড়িয়ে প্রায় রাত্রি হয়ে গেছে। চারিদিকে ঝিঝির ডাক, অন্ধকার, কারণ গ্রামগঞ্জে তখন লাইট ছিল না, মানে বিদ্যুৎ পৌঁছয়নি তখন। এখন পৌঁছে গেছে কিন্তু তখন পৌঁছয়নি। তাই ঘরে ঘরে তখন না হারিকেন, লম্ফ এই দিয়ে কাজ চালাতো। এটা আমি আমার মামা বাড়ি গিয়েও দেখেছি যে তখন হারিকেন লম্ফের ব্যাপারে ছিল, কিন্তু এখন সব ঘরে ঘরে বিদ্যুৎ এসে গেছে। কিন্তু তারা পৌঁছানোর পর সেই বাড়ির মানুষগুলো যেন তৈরি হয়েছিল অতিথি আপ্যায়নের জন্য। তাদের মধ্যে ছোটাছুটি পড়ে গেল, তোড়জোড় পড়ে গেল। অতিথিদের পা ধুইয়ে দিয়ে তাদের মহাসমরে ঘরে নিয়ে গিয়ে তক্তপোষের ওপর একটি নতুন চাদর পাতা বিছানায় তাদের যত্ন করে বসানো হলো। শহর থেকে বাবুরা মেয়ে দেখতে এসেছে এই প্রত্যন্ত গ্রামে, তারা যেন ধন্য হয়ে গেল। এরপর লুচি, মিষ্টি, নানা রকম সুস্বাদু খাবার দিয়ে অতিথি সেবা করা হলো তাদের। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না, একেবারে নারায়ণ সেবায় তাদের সেবা করা হলো। অবশেষে হ্যাঁচাকের আলোয় মেয়ে দেখার সুব্যবস্থা করা হলো। যাই হোক, মেয়েকে এনে বসানো হয়েছে হ্যাঁচাকের আলোয়, কিন্তু সুবিমল বাবু কিন্তু মুখ তুলছেন না। মাটির দিকে অর্থাৎ মেঝের দিকে তাকিয়ে তিনি চুপ করে গ্যাঁট হয়ে বসে আছেন, মেয়ের দিকে কিছুতেই দেখছেন না। আমার দাদু তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, এই একবার মুখ তুলে দেখ, কি অপরূপা সুন্দরী তোর সামনে ঘর আলো করে বসে আছে, দেখ একবার। তার কথায়, মানে আমার দাদুর কথায় সুবিমল বাবু এবার মুখ তুলে অবাক হয়ে দেখলেন কি পরমা সুন্দরী মেয়ে, যেন ঘর আলো করে বসে আছে, রাশি রাশি ফুল ফুটে আছেন যেন ঘরে। মুগ্ধ হয়ে গেলেন তিনি। এরপরে তিনি এও জানলেন মেয়ে যথেষ্ট পড়াশুনো জানা, সুন্দর সেলাই ফোড়াই জানে, সুন্দর রান্না করতে জানে এবং গৃহকর্মে নিপুণা। তার কথাবার্তাও খুব সুন্দর, তিনি সেটাও কানে শুনলেন। সবচেয়ে বড় কথা, সেই মেয়ে যে যথেষ্ট বুদ্ধিমতী সেটা তার কথাবার্তাতেও তিনি জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন। সব দিক দেখে তিনি তো মুগ্ধ হয়ে গেলেন এবং সেই মুহূর্তেই মামার কানে কানে মুখ নিয়ে জানিয়ে দিলেন তার পছন্দের কথা, যে সে মেয়ে তার পছন্দ হয়েছে। সেই রাতে প্রতিবেশীদের বাড়ি তাদের থাকার ব্যবস্থা হলো। কারণ মেয়ের বাড়ি তো তাদের থাকতে দিতে পারে না, কারণ বিয়ে হয়নি। পাশের প্রতিবেশীর বাড়িতেই তাদের থাকার ব্যবস্থা করা হলো, কারণ অত রাতে ওই বৃষ্টির দিনে গ্রামগঞ্জে তারা অত দূর ফিরে যেতে পারেননি। কোথায় যশোর, কোথায় খুলনা। এখনকার দিনে সে রাস্তা অনেক কাছাকাছি মনে হলেও
আজ থেকে অত বছর আগে সেটা ছিল অনেক দূরত্ব, ওই রাত্রিরে, ওই বর্ষার দিনে। যাই হোক, প্রতিবেশীর বাড়ি রাত কাটিয়ে পরের দিন ভোরবেলায় তারা তাদের পছন্দের কথা সে মেয়ের বড় দাদাকে জানিয়ে তারা সেখান থেকে রওনা হয়ে গেলেন। এরপর ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 3 মাস বিয়ের মলমাস। ওই জন্য এই 3 মাস বিয়ের কথা বিশেষ এগোলো না। তাহলে কি হবে? কিন্তু মেয়েটির সাথে ওই সুবিমল বাবুর কিন্তু চিঠির আদান প্রদান চলতে লাগলো। মেয়েটি মাসে 2টি করে চিঠি দিত, সুবিমল বাবু মাসে 2টি করে চিঠি দিতেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখনকার আমরা হয়তো অবাক হয়ে যাব, চিঠি মাসে 2টো, তার জন্য তো অপেক্ষাই করতে হবে। কিন্তু কী করা যাবে বন্ধুরা, আজ থেকে অত বছর আগে এখনকার মতো এই দূরাভাষের যে সুবিধা সুযোগ তখন সেটা ছিল না। মানে ফোনের সুযোগ সুবিধা তখনও সেটা ছিল না, তৈরি হয়নি, এখন হয়েছে। এইভাবে চিঠির মাধ্যমে, এই দুটি চিঠি, এর মাধ্যমে তাদের মধ্যে কিন্তু একটি সুন্দর বন্ডিং তৈরি হলো। কিরম বন্ডিং তৈরি হলো? তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো, এবং বলা যায় বন্ধুত্বকে ছাপিয়ে তাদের মধ্যে কিন্তু ভালোবাসা তৈরি হলো। এরপর অঘ্রাণ মাসের শুরুতে মেয়েটির বাড়ি থেকে তার দাদা বিয়ের দিন ঠিক করে পাকা কথা বলতে খুলনায় সুবিমলবাবুর বাড়িতে এলেন, এবং কথাও ঠিক হয়ে গেল যে মাঘ মাসের একটি নির্দিষ্ট দিনে বিয়ের দিন ধার্য হলো। মেয়েটির দাদা বিয়ের দিন ঠিক করে চলে আসার পর সুবিমলবাবু মেয়েটির মধ্যে চিঠির আদান প্রদান যেন অনেক গুণ বেড়ে গেল। আগে ছিল 2টো চিঠি, এখন 4টে-5টা করে মাসে তারা চিঠির আদান প্রদান করতে থাকলেন। এইভাবে চিঠির আদান প্রদান করতে করতে তাদের মধ্যে যেন ভালোবাসা আরও অনেক গুণে বেড়ে গেল। আসল চিঠির কথা কেন বলছি জানো? তখনকার দিনে এই দূরাভাষের এই যে সুবিধে, যেটা আমরা এখন, যে সুযোগ সুবিধাগুলো আমরা এখন উপভোগ করি, মানে ফোন, সে ফোনের সুব্যবস্থা তখনকার দিনে তখনও চালু হয়নি, এখন হয়েছে। তাই সকলকেই তখন চিঠির জন্যেই অপেক্ষা করতে হতো। এমনকি সম্পর্কগুলোর অনেকেই চিঠিতেই টিকে থাকতো। এরপর বিয়ের সেই নির্দিষ্ট দিনটা এগিয়ে এলো, এবং ওই দিনে গায়ে হলুদ নিয়ে সকালের দিকে ছেলের 2 বন্ধু রওনা হয়ে গেল মেয়ের বাড়ির উদ্দেশ্যে, সেই যশোরে। ঠিক হলো তারা বিয়ে সম্পন্ন হলে বরযাত্রীদের সাথে একসাথে ফিরে আসবে। কেন না, এরা বিয়ে করতে যাবে, তারপরে আসবে, আবার বরযাত্রী যাবে, অনেকটা দেরি হয়ে যাবে, তো তাই তাদের সাথেই ফিরবে বলে স্থির হলো। এরপর সঠিক সময় মতো কয়েকজন বন্ধু ও বরযাত্রী নিয়ে সুবিমলবাবু তো বিয়ের জন্য রওনা দিলেন, এবং যেতে যেতে সন্ধ্যা নাগাদ তারা যখন নৌকা থেকে সেখানে গিয়ে নামলেন, দেখলেন মেয়ের বাড়ির কেউ সেখানে উপস্থিত নেই, কেউ আসেনি তাদের নিতে। অবাক হয়ে গেলেন তারা, মুখ চাচাই করতে লাগলেন, এ কি, কেউ নিতে আসেনি বরকে? এগিয়ে নিতে তো আসার কথা। যখন মেয়ে দেখতে এসেছিলেন তখন কিন্তু এরম আপ্যায়ন তাদের কাছ থেকে পাননি, বিয়ের দিনে একই তাদের মানে মানসিকতা। এইভাবে তারা গ্রামের দিকে যখন ঢুকতে যাচ্ছেন, গ্রামের কিছু মানুষ সুবিমলবাবুকে এরম বিয়ের বেশে দেখে ছুটে এসে জিজ্ঞেস করলেন, এগিয়ে এসে মানে জিজ্ঞেস করলেন যে আপনি কাদের বাড়ি বিয়ে করতে যাবেন বাবু? দাদুরা তখন মেয়েটির দাদার নাম বলল, তার বোনের সাথেই তো আমার এই বন্ধুর বিয়ে। ওরা শুনে মুখের দিক হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, যে বলে কি বলছে আর এরামই তাদের মুখের অবস্থা। তারা তখন খানিকক্ষণ চুপ করে থেকে বলল, চলুন নিয়ে যাচ্ছি আমরা, বলে মেয়েটির বাড়িতে রওনা হয়ে গেল, এবং নিয়েও গেল। কিন্তু গিয়ে তো দাদুরা দেখে অবাক, চারিদিকে অন্ধকার, দেখে মনে হচ্ছে সেটা বাড়ি না, একটা ভুতুড়ে বাড়ি, ঝিঝি ডাকছে, চারিদিকে যেন শ্মশানের নীরবতা। ইতিমধ্যে বলে রাখি, সুবিমলবাবুর যে 2টি বন্ধু সকালবেলাতেই বিয়ের দিনে ওই গায়ে হলুদ নিয়ে গিয়েছিল, তারা তো আগেই পৌঁছে গেছে মেয়েটির বাড়িতে, গিয়ে মোটামুটি সব কথাই তার দাদাকে বলেছে। তার দাদাও জানতো যে এই ঘটনা ঘটতেই চলেছে, সুবিমলবাবু নিশ্চয়ই বিয়ে করতে আসবেন, তাই তিনি যেন অপেক্ষাই করছিলেন। সুবিমলবাবুদের ঢুকতে দেখেই তিনি বিধ্বস্ত অবস্থায় ছুটতে ছুটতে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বলছেন, এ কি তুমি? কেন, আমার চিঠি তুমি পাওনি? বলে সুবিমলবাবুকে এই কথা জিজ্ঞেস করলেন। বলতে সুবিমলবাবু বললেন, কই না তো। তখন মেয়েটির দাদা বললেন, কিন্তু আমি তো তোমার সময় মতোই সব জানিয়েছিলাম। বলে তখন আমার দাদু জিজ্ঞেস করলেন যে কে জানিয়েছিলেন আপনি? তখন মেয়েটির দাদা হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন, পড়ে বললেন যে তার বোন কালা জ্বরে মাসখানেক আগেই মারা গেছে,
সে বিয়ের কথা ঠিক করে আসার কিছুদিনের মধ্যেই তার বোন মারা গেছে। সে কথা তিনি চিঠি দিয়ে সুবিমল বাবুকে সময় মতো তিনি জানিয়েও দিয়েছিলেন, কিন্তু সুবিমল বাবু সে কথা কিছুতেই মানতে চাইছেন না। তিনি চিৎকার করতে লাগলেন। তিনি বললেন এসব মিথ্যে কথা, কারণ মেয়েটির সাথে তার নিয়মিত চিঠিতে যোগাযোগ আছে। মেয়েটি তাকে আগে 2টি চিঠি দিত, কিন্তু বিয়ের কথা ঠিক হওয়ার পর তারা মাসে 4টি করে চিঠির আদান প্রদান করছে। এবং তিনি এটাও বললেন যে সুবিমল বাবু এটাও বললেন যে একটি চিঠি তো গত পরশুও তিনি পেয়েছেন। এই শুনে সবাই হতবাক, বললেন হ্যাঁ, গত পরশুই নাকি মেয়েটি তাকে একটি চিঠি দিয়েছেন। সকলকে দেখানোর জন্যে তিনি ব্যস্ত হাতে তার ব্যাগের মধ্যে থেকে মেয়েটির লেখা চিঠিটি বার করলেন। তিনি সে চিঠিগুলো বুকে নিয়ে সবসময়ই থাকতেন, কারণ মেয়েটিকে তিনি সত্যিই ভালোবেসেছিলেন। এর আগে তো অন্য কোনো মেয়ের মুখের দিকে তিনি তাকাননি, এমনকি তিনি তো বিয়ে করতেও স্বীকৃত ছিলেন না। এবার গত পরশু যে চিঠি পেয়েছেন বলে যে চিঠিটা তিনি বের করলেন, সে চিঠিটা বের করে তিনি পড়তে লাগলেন, জোরে জোরেই পড়তে লাগলেন। কিন্তু সেখানে উপস্থিত আর সকলেই সেই চিঠির উপর ঝুঁকে পড়ে দেখলেন কোথায় কিছুই তো লেখা নেই। সে সাদা কাগজে সুবিমলবাবু কি করে একই কথা একই জায়গায় বারবার পড়ে যাচ্ছেন, যেন এমন সেখানে সত্যিই সেই কথাগুলো লেখা রয়েছে। সেখানে সেই কথাগুলো লেখা না থাকলে একই জায়গায় একই কথা কি করে তিনি একইভাবে বলছেন? তিনি তো কথাগুলো মুখস্থ করেননি, কিন্তু সুবিমল বাবু ছাড়া কেউ কিন্তু সেই লেখা দেখতে পাচ্ছিলেন না। এবার খামগুলো দেখা হলো, খামগুলোর ওপরও কিছু লেখা নেই, সাদা খাম। এরপর দাদু তাকে বললেন যে এই চিঠিগুলো তোকে কবে দিয়েছিলেন? বিয়ে পাকা হওয়ার পর? তিনি বললেন কি হ্যাঁ, বিয়ে পাকা হবার পর। তখন দাদু বললেন ও আচ্ছা, তাহলে তুই এক কাজ করতে পারবি, বিয়ের কথা পাকা হওয়ার আগের চিঠিগুলো তুই আমাকে দেখাতে পারবি? তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না, বলে তিনি সুবিমলবাবু বিয়ের কথা পাকা হওয়ার আগে চিঠিগুলোও বের করে দেখালেন। হিসেব মতো তখন মেয়েটি বেঁচে আছে। সকলে দেখলো সেখানে দিব্যি সুন্দরভাবে চিঠি লেখা রয়েছে, খামগুলোর উপর গোটা গোটা অক্ষরে সুবিমলবাবুর ঠিকানা লেখাও রয়েছে। এরপর অনেক কষ্টে দাদুরা সুবিমলবাবুকে অনেক বোঝাতে লাগলেন, কিছুতেই তিনি বুঝবেন না, নাছোড় বাঁধা। অনেক কষ্টে তারা তাকে বুঝিয়ে আগলে নিয়ে বাড়িতে ফিরিয়ে আনলেন দাদুরা। এরপর সুবিমলবাবুকে আর কোনো কিছু বোঝানোর অবস্থাতেই তিনি ছিলেন না। তিনি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নেন, বন্ধুদের সাথে কথা বলেন না, কারোর সাথে দেখা করেন না, কথা বলতেই চাইতেন না কারোর সাথে। সব সময় মেয়েটির চিঠিগুলো এক মনে পড়তেন। আর সাদা কাগজগুলোকেও যে চিঠিগুলো মেয়েটি মৃত্যুর পরে তাকে লিখেছে বলে দাবি করেছিলেন, সেগুলোও তিনি এক মনে পড়তেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, চাকরিও ছেড়ে দিয়েছিলেন। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সুবিমল বাবুর পিসিমা আমার দাদুকে একটি খামের চিঠি নিয়ে এসে বলেন যে বাবা দেখো তো এটা কি, ওর জামার পকেটে পেয়েছি। তিনি এটাও আমার দাদুকে বলেন দেখো বাবা, অন্য ওখান থেকে যতগুলো চিঠি এসেছে সব চিঠিগুলো কত যত্ন করে আগলে রেখে দিয়েছে, সেগুলো সে কাউকে ছুঁতেও দেয় না, কিন্তু এই চিঠিটা জামার পকেটে করে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। তাই বাবা তোমাকে দেখে এসেছি, একটু দেখে বলবে আমাকে কি লেখা আছে এতে? দাদু সেটি খুলে দেখেন এবং অবাক হয়ে যান, কারণ সেটাই ছিল মেয়েটি দাদার লেখা সুবিমল বাবুকে লিখেছিলেন, যেটা তার বোনের মৃত্যু সংবাদ। কি আশ্চর্য তাই না? তিনি কিন্তু সেটি সময় মতোই তিনি পাঠিয়েছিলেন সুবিমল বাবুকে। আর সবচেয়ে বড় কথা, সুবিমল বাবু সেটা খুলে পড়েছেনও, সেটাও দাদু বুঝতে পারে, কারণ খামটি ছেঁড়া ছিল। দাদু অবাক হয়ে গেলেন। তাহলে তার বন্ধু সব কিছু জানার পরও মৃত মেয়েটিকে কী করে বিয়ে করতে গেল? মিথ্যে চিঠির কথা বলে সাদা কাগজগুলো কেন পড়ছিল সে অবিরত? আর এখানেই হলো ঘটনার টুইস্ট। এর অনেকদিন পর একদিন দাদু সুবিমল বাবুর সাথে দেখা করতে তার বাড়িতে যান। দাদুকে দেখে তো সুবিমল বাবু নিজেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। দাদুকে তিনি বলেন আয় ভেতরে আয়, বস। এখন আর আসিস না কেন রে? কোনো বন্ধুই এখন আর আমার সাথে দেখা করতে আসে না কেন রে? আমি কি পাগল? তোরা কি আমাকে পাগল ভাবিস নাকি রে? দাদু বলেন দূর, পাগল কেন ভাববো, এই তো এসছি, বল কেমন আছিস তুই? সুবিমলবাবু বলেন এখন আমি খুব ভালো আছি রে, খুব ভালো আছি আমি। দাদু একটু অবাকই হলেন। তিনি সুবিমলবাবুকে বললেন একটা কথা জিজ্ঞেস করবো তোকে, কিছু মনে করবি না তো? সুবিমলবাবু বললেন মনে কেন করবো, তুই তো আমার বন্ধু হোস, জিজ্ঞেস করতেই পারিস, বল কি জানতে চাস তুই? তখন দাদু বললেন এখন তোর কাছে আর তার চিঠি আসে রে? সেই তার চিঠি
তোর কাছে আর আসে এখন? সুবিমল বাবু বললেন, না রে, এখন আর কোনো চিঠি আসে না রে। কারণ ও তো নিজেই এখন আমার কাছে আসে, রোজ রাতে আসে সে আমার কাছে। এখন তো আমরা একসাথে থাকি, কারণ এখন যে আমরা স্বামী স্ত্রী। বন্ধুরা, আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ঘটনাটাকে দুটি ভাগে ব্যাখ্যা করছি, তোমাদের বলি সেটা। প্রথম ব্যাখ্যা, সুবিমল বাবু যখনই মেয়েটির মৃত্যু সংবাদ পেয়েছিলেন তখন থেকেই কিন্তু সত্যিটাকে তিনি অস্বীকার করতে শুরু করলেন, এবং তার অস্বীকারের মাত্রাটা এতটাই দৃঢ় ছিল যে সেটাই তার মানসিক বিপর্যয়ের কারণ হয়, এবং তখন থেকেই তার মানসিক বিপর্যয় ঘটতে শুরু করেন, অর্থাৎ তিনি কিন্তু পাগল হতে শুরু করেন। ও তিনি এই বিশ্বাস নিয়ে বাঁচতে শুরু করেন যে মেয়েটি সত্যি তাকে চিঠি লিখছে এবং সে বেঁচেও আছে। আর ওই সাদা কাগজগুলো হয়তো তিনি নিজেই চিঠির মতো করে কেটেছিলেন, আর মনে মনে মেয়েটির কাছ থেকে যে ধরনের কথাগুলোকে তিনি আশা করতেন, এক্সপেক্ট করতেন যে সে এই সব কথা তাকে লিখবে, সেই কথাগুলোই তিনি ওই সাদা কাগজের উপর হ্যালুসিনেট করতেন, এবং সেই হ্যালুসিনেট করতেন বলেই সেগুলো তিনি ওইভাবে বিশ্বাসের সাথে পড়তেন, তাই অন্য কেউ সেখানে আর কিছু দেখতে পেত না, অথচ তিনি পড়ে যাচ্ছেন। আমার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই। বন্ধুরা, এই দ্বিতীয় ব্যাখ্যাটা তোমরা শোনো, আমার এই ব্যাখ্যাটার সাথে তোমরা একমত কিনা। সেটা হলো এই, সুবিমল বাবু হয়তো সত্যিই মেয়েটির চিঠি পেতেন, যেটা আসতো জীবনের ওপার থেকে, মানে পরপার থেকে সেই চিঠি আসতো তার কাছে, আর সেই চিঠির লেখাগুলো সত্যি তিনি ছাড়া কেউ দেখতে পেত না। এই জন্যেই দেখতে পেত না, কারণ তার লেখাগুলো তো তিনি শুধুমাত্র সুবিমল বাবুর জন্যই লিখেছেন। বন্ধুরা, ঘটনাটি এই পর্যন্তই। দাদুর কাছ থেকে যেভাবে শুনেছিলাম মোটামুটি সেইভাবেই তোমাদের আমি গুছিয়ে বলার চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম, তবে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ এটি আমার প্রথম বলা ঘটনা আমাদের এই চ্যানেলে। আমি এরপর নিশ্চয়ই নিজেকে আরও রেকটিফাই করবো, করে আরও সুন্দর করে গুছিয়ে ঘটনা বলার চেষ্টা করব। আজ তবে এই পর্যন্ত, আবার পরে কখনো আসবো তোমাদের কাছে আরও নতুন কোনো রোমাঞ্চকর ভয়ানক ভৌতিক ঘটনার ডালি সাজিয়ে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি বন্ধুরা। কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে